অনলাইন ক্লাস নবাবগঞ্জ সরকারি কলেজ এর একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনলাইন ক্লাসে আমার দ্বিতীয় ক্লাসে স্বাগতম। তোমাদের গত ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের পড়াতে চাচ্ছি। তোমরা নিশ্চয় আমার সাথে আছো আশা করি। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি সংশোধন এবং বোর পরমাণু মডেল সম্পর্কে ধারণা এবং সেটার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা। তো গত ক্লাসে কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে, ইন্টারনেটের সমস্যার কারণে আমার ক্লাসটা বিঘ্নিত হয়েছিল। আশা করি আল্লাহর অশেষ রহমতে শুরু করতে পেরেছি এবং ক্লাসটা বাধাহীনভাবে আমি তোমাদের সাথে থাকতে পারবো এবং তোমরা আমার সাথে থাকবে আশা করি এবং ক্লাসটা উপভোগ করবে। তো প্রথমেই আমি বলতে চাই যে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে এবং বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে তার যে আলফা কণা বিচ্ছুরণের পরীক্ষা এবং সেখান থেকে যে তিনি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, তারই পরিপ্রেক্ষিতে তিনি তার পরমাণু মডেলকে আমাদের সামনে উপস্থাপন করেছিলেন, আমাদের জন্য উপস্থাপন করেছিলেন এবং সেইটা কে বলা হয় আরেকটা নামে যে সোলার সিস্টেম অ্যাটম মডেল, অর্থাৎ সৌরজগতের সাথে তুলনা করে তিনি সেই পরমাণু মডেলটা দিয়েছিলেন, যার কারণে সেই মডেলটাকে সোলার সিস্টেম অ্যাটমিক মডেল বলা হয়। এটার আবার আরেকটা নাম আছে নিউক্লিয়ার অ্যাটমিক মডেল। নিউক্লিয়ার অ্যাটমিক মডেল অর্থাৎ যেহেতু রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন তার ঐতিহাসিক আলফা কণা বিচ্ছুরণের পরীক্ষার মাধ্যমে এবং এই নিউক্লিয়াসের মাধ্যমেই তিনি তার পরমাণু মডেলকে বর্ণনা করেছেন, যার কারণে এটাকে নিউক্লিয় পরমাণু মডেলও বলা হয়। এটা গত ক্লাসে তোমাদের বলেছিলাম এবং সেই রাদারফোর্ডের পরমাণু মডেল যেহেতু সৌরজগতের সাথে তুলনা করা হয়েছিল, কিন্তু তোমরা গত ক্লাসে নিশ্চয় দেখেছো বা আমার সাথে থাকলে তোমরা শুনেছো যে সেই রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ত্রুটি থেকে গেছে এবং সেই ত্রুটিগুলি কি ছিল? আমরা জানি যে সৌরজগতের গ্রহ এবং নক্ষত্রগুলি কি চার্জহীন বা কোনো তাদের আধার নেই বা চার্জ নেই, কিন্তু পরমাণুর মধ্যে আমরা দেখেছি যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, সেই প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, আর নিউক্লিয়াসের বাইরের অংশে রাদারফোর্ডের পরমাণু মডেলে বলা হয়েছে নিউক্লিয়াসের বাইরের অংশে ঋণাত্মক চার্জধর্মী কণা, যেটা পরবর্তীতে ইলেকট্রন নামে অভিহিত হয়েছে, সেই ইলেকট্রনগুলি সঞ্চরণশীল অবস্থায় থাকে, অর্থাৎ এরা দুইটা কণিকা চার্জযুক্ত থাকে। তো এইটা একটা ত্রুটি রাদারফোর্ডের পরমাণু মডেলের। আর একটা ত্রুটি হচ্ছে যে রাদারফোর্ডের পরমাণু মডেলে বলা হয়েছে যে এরা এই একটা কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষপথে যে কোনো এরা পরিভ্রমণ করতে পারে এবং পরিভ্রমণের সময় এরা কি করতে পারে? ক্রমাগতভাবে শক্তির বিকিরণ করতে পারে বা শক্তি হারাতে পারে। তো এইরকম শক্তি বিকিরণ করতে করতে যদি কোনো ঘূর্ণায়মান বস্তু, বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান বস্তু যদি ক্রমাগতভাবে শক্তি হারায়, তাহলে এক সময় দেখা যাবে বা এটা সত্য যে শক্তি হারাতে হারাতে দুর্বল হয়ে পড়বে এবং দুর্বল হয়ে পড়লে সেইটা কি হবে? শক্তি হারিয়ে নিউক্লিয়াসে পতিত হবে এবং এক সময় সেই মডেলটাই ধ্বংসপ্রাপ্ত হবে। তো এইরকমটা ঘটে না, যার কারণে এটা একটা এই সোলার সিস্টেম মডেলের বা রাদারফোর্ডের মডেলের একটা ত্রুটি, অন্যতম ত্রুটি। আর একটা বলা হয়েছে যে যখন কোনো ঘূর্ণায়মান
কণিকা কি করে, এই ঘূর্ণায়মান অবস্থায় থাকে এবং শক্তি বিকিরণ করতে থাকে, তখন এক ধরনের বর্ণালী রেখার সৃষ্টি হয়। যে বর্ণালীর বিষয়টা তোমাদের প্রথম ক্লাসে রাকিব স্যারের ক্লাসে তিনি আলোচনা করছিলেন, যেটা ধারাবাহিকভাবে আলোচনা করলে তোমাদের আরও সুবিধা হবে এবং আশা করি আমি সেইভাবে সেই দিকে যাব, ওই পর্যন্ত তোমরা যেতে পারবে, যাবে। তো এই বর্ণালী রেখার যে উৎপত্তি সেইটা রাদারফোর্ডের পরমাণু মডেল দ্বারা ব্যাখ্যা করা যায় না। আরেকটা বিষয় যে রাদারফোর্ডের পরমাণু মডেলে বলা হয়েছে যে এরা কি করে, যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে যে কোনো ব্যাসার্ধের নয়, এদের নির্দিষ্ট একটা ব্যাসার্ধের কক্ষপথ আছে। সেই কক্ষপথগুলির বিষয় অথবা কক্ষপথের আকার কী রকমের হবে এই বিষয়টা রাদারফোর্ডের পরমাণু মডেলে উল্লেখ নাই। আরও উল্লেখ নাই যে বর্ণালীগুলি সাধারণত যেহেতু ক্রমাগতভাবে শক্তি বিকিরণ করে, তাহলে বর্ণালীগুলি ক্রমাগত হওয়ার কথা বা নিরবিচ্ছিন্ন হওয়ার কথা, কিন্তু দেখা যায় যে বর্ণালীগুলি নিরবিচ্ছিন্ন নয়, এরা কি বলে বিচ্ছিন্ন আকারে বর্ণালী সৃষ্টি করে, আবার বিচ্ছিন্ন হয়, আবার সৃষ্টি হয়, এইভাবে চলতে থাকে। এই বিষয়গুলো রাদারফোর্ডের পরমাণু মডেলে উল্লেখ নাই। তো এই সব ত্রুটি সংশোধনের জন্য রাদারফোর্ড তার পরমাণু মডেল যখন আবিষ্কার করেন, সাধারণ বলবিদ্যা, পদার্থবিজ্ঞানে তোমরা বলবিদ্যা কাকে বলে, সাধারণ বলবিদ্যার প্রয়োগ দ্বারা তিনি তার পরমাণু মডেলকে বর্ণনা করেছেন। কিন্তু যখন কোয়ান্টাম বলবিদ্যা আরেকটা অংশ পদার্থবিজ্ঞানের, সেই কোয়ান্টাম বলবিদ্যা যখন আবিষ্কার হয়, বিশেষ করে ম্যাক্সওয়েলের কোয়ান্টাম তত্ত্ব আছে, তারপরে বিজ্ঞানী ডি ব্রগলি আছেন, ডি ব্রগলি এবং হাইজেনবার্গ, এই বিজ্ঞানীগুলি যখন এই কোয়ান্টাম এবং বোর, বিজ্ঞানী বোর নিজেও যখন কোয়ান্টাম তত্ত্ব নিয়ে কাজ শুরু করেন, তখন এই পরমাণুর গঠন সম্পর্কে এই বর্ণনাগুলি আবার ভিন্নভাবে উপস্থাপিত হয় বিভিন্ন বিজ্ঞানী দ্বারা। তো এই কোয়ান্টাম বলবিদ্যাকে ব্যবহার করে বিজ্ঞানী বোর, নিলস বোর, তিনি 1913 সালে রাদারফোর্ডের পরমাণু মডেলের মূল ভিত্তি নিউক্লিয়াসকে ঠিক রেখে উনি নতুন তার ধারণা উপস্থাপন করেন এবং রাদারফোর্ডের মডেলের কিছু ত্রুটি সংশোধন করতে সমর্থ হন। তো সেই বিষয়টাই আজকে আলোচনা করব। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি গত ক্লাসে আমি বোর্ডে লিখেছিলাম এবং তোমরা সেইগুলো আশা করি পড়েছো। সেইগুলো আমি এখানে আর লিখছি না, যেহেতু আমি মুখে তোমাদের সাথে আলোচনা করলাম। এই সংশোধন করে বিজ্ঞানী বোর, নিলস বোর 1913 সালে কিসের ভিত্তিতে, কোয়ান্টাম তত্ত্বের ভিত্তিতে, এই কোয়ান্টাম তত্ত্বটা কোন বিজ্ঞানীর বললাম, বিজ্ঞানী ম্যাক্সওয়েল। কোনো বিজ্ঞানী তার পূর্ববর্তী অথবা পরবর্তী কোনো বিজ্ঞানীর আবিষ্কারকে কি করেননি, নেগলেক্ট করেননি। সেই আবিষ্কারকে যথাযথ মর্যাদা দিয়েই কিন্তু তারা নিজ নিজ আবিষ্কার দ্বারা কি করেছেন, এই বিজ্ঞানকে সফল করার চেষ্টা করেছেন। তো এই বিজ্ঞানী নিলস বোর তেমনি রাদারফোর্ডের পরমাণু মডেলকে ঠিক রেখে, অস্বীকার না করে, তিনি তার ত্রুটিগুলি সংশোধন করার চেষ্টা করেছেন এবং বলেছেন যে রাদারফোর্ড যে বলেছিলেন যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনগুলি কি করে,
বৃত্তাকার ভাবে বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, সেইটাকে বিজ্ঞানী বোর একদম নির্দিষ্ট করে দিলেন এবং বললেন যে এবং সেইটাকে তিনি নাম দিলেন শক্তি স্তর সম্পর্কিত তিনটা মূল তত্ত্বের উপরে নিলস বোর কি করলেন 1913 সালে তার কোয়ান্টাম